৭৯টি আসনে বিএনপির ৯২ জন নেতা এখনো বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়ে গেছেন। কোনো কোনো আসনে একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছেন। আমরা দেখছি, আপনি নিজেও সংবাদ মাধ্যমের সঙ্গে আছেন, জানেন খুব ভালো করে বিষয়গুলো। এই বিষয়গুলো আসলে কি বিএনপির জন্য একটি নিশ্চয়ই মাথা ব্যথার একটি কারণ? জি, ওই যে হাড্ডাহাড্ডি শব্দটা ওখানে ওখানেও আছে, খুব মানানসই হয়। এই কারণে জামাত ইসলাম স্বাভাবিকভাবে এই সুযোগটা নেবে, তাদের কাছে এ সংক্রান্ত তথ্য আরো বেশি আছে। শুধু কি জামায়াত ইসলাম, জাতীয় পার্টি আমরা দেখছি যে ১৯৬টি আসনের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি, গতকাল তারা সংবাদ সম্মেলনে বলেছে। তাদের মধ্যে একটা পুলক কিন্তু গত কয়েকদিন আমরা একটু একটু করে দেখেছি। তো এখানে জামাতের মূলত অন্যতম শক্তি, যেটা মাঠের শক্তি, সেটা হচ্ছে ছাত্র শিবির। আর ছাত্র মানে হচ্ছে যে শিক্ষাঙ্গন কেন্দ্রিক, তাদের ওখানে একটা উচ্চাশা আছে। তার উপর বিএনপির দিক থেকে আপনি ৭৯টার কথা বললেন, সংখ্যাগতভাবে সম্ভবত গোলমাল আছে প্রায় শতখানেকের মতো। জামাত, আমার কাছে যতটুকু তথ্য, জামাত প্রতিদিনে জরিপ করছে। যে জরিপ শব্দটা বললেন, প্রত্যেক দিন তারা জরিপ করছে। তারা টেবিলের কাজে ভালো, অর্থাৎ হোমওয়ার্কে ভালো, টেবিল ওয়ার্কে ভালো। এমনকি মাঠে ময়দানে কে কোনটা বোঝে, এই মুহূর্তে কোন দাওয়াইটা ছাড়া দরকার, এটা কিন্তু জামাত ভালো বোঝে। জামাতের অবস্থা অবশ্যই আগের চেয়ে ভালো হয়েছে, কিন্তু বিএনপির সাথে হাড্ডাহাড্ডি করার মতো শক্তি হয়েছে কিনা সেটা প্রশ্নের মধ্যেই থেকে গেল। এই গেল একদিক। দ্বিতীয় দিক হচ্ছে তাদের সাথে একটা শক্তি আছে, এনসিপি। অর্থাৎ এনসিপি তাদের সাথে আসাতে এনসিপির কি ক্ষতি হলো না লাভ হলো ওইটা আরেক প্রশ্ন, কিন্তু জামাতের কিন্তু লাভ হয়েছে। আবার আরেক দিকে জামাত কিন্তু একটা মোটা দাগে একটা লস করে ফেলেছে ২-৩ দিন আগে। তারা যেটা চেষ্টা করেছিল যে দক্ষিণপন্থী ভোটগুলো এক বক্সের মধ্যে নিয়ে আসা, সেটি ভাগ হয়ে গেছে। তো ওখানে আবার বিএনপির জন্য ভালো খবর আছে। এরকম ভালো মন্দ খবরের রসায়নে হাড্ডাহাড্ডি যদি লড়াইটা ভোটের ময়দানে হয়, সেটা অবশ্যই নির্বাচনকে একটা অর্থ দাঁড় করাবে। অর্থাৎ যেটা আমরা বলতে চাই যে উৎসব মুখর, উৎসব ওখানে একটু একটু হতে পারে। কিন্তু যেভাবে মারামারি করে উৎসব হচ্ছে, যেভাবে রক্ত দিয়ে লাল উৎসব হচ্ছে, ওইটা কিন্তু ভয় জাগাচ্ছে। এর সমান্তরালে কিন্তু এই কথা বলতেই হয় যে আমরা এখন পর্যন্ত কথা বলছি, আপনি এখান থেকে বের হওয়ার পরও আপনার নিকটজনরাও জিজ্ঞাসা করবে বা করে যে নির্বাচনের নিয়ে তো অনেক কথা বললেন, তো নির্বাচন কি আসলে হবে নাকি? এই কথা অনেক প্রতিদিনই শুনতে হচ্ছে। এটা কিন্তু অ্যালার্মিং। তো আবার ইতিবাচকভাবে এইভাবে নেওয়া যায় যে শখের জিনিসের প্রতি এটা বারবার দেখতে ভাল লাগে, বারবার আলোচনা করতেও ভাল লাগে, যেটার প্রতি আকর্ষণ বেশি। ওই প্রশ্নে সঠিক। কিন্তু এখানে এনসিপির দিক থেকে বিশেষ করে কয়েকজনের সুনির্দিষ্ট, আপনি কয়েকজনের নাম বলেছেন, আমি নাম আর উচ্চারণ নাই করলাম, তারা যে এই টোনে কথা বলছে, অর্থাৎ কিছুটা ৩, ৪, ৫ আগস্টে যে শব্দগুলো ব্যবহার করত, ২৪ তারিখ বলছি আমি, ওই শব্দগুলো তারা ব্যবহার করত তখনকার ক্ষমতাসীন আওয়ামী লীগকে টার্গেট করে। তো এই মুহূর্তে কিন্তু বিএনপি ক্ষমতায় নয়, তাদের টার্গেটগুলো কিন্তু প্রত্যেকটাই বিএনপির প্রতি সম্ভাব্য তারা ধরে নিচ্ছে। অর্থাৎ বিএনপি কিন্তু ক্ষমতায় নেই, কিন্তু তারপরও বিএনপির কি যন্ত্রণা সইতে হচ্ছে, তাদের কথা শুনতে হচ্ছে। আবার বিএনপির দিক থেকেও আমরা আরেকটা বিষয় খেয়াল করবার মতো, আমরা যারা গণমাধ্যমে কাজ করি খুব খেয়াল রাখি আমরা যে বিএনপির দিক থেকে কি জবাব দেয়া হয়। বিএনপি ওখানে অত্যন্ত সতর্ক, কোনো জবাব দিচ্ছে না, কিন্তু একটা প্রশ্নেরও জবাব দিচ্ছে না। তো এটা এক ধরনের কৌশলও হতে পারে, বিচক্ষণতাও হতে পারে, কিন্তু সেটা কতদিন। আর যেটা আমার রাজ্জাকি ভাই বললেন, সেটা অবশ্যই প্রাসঙ্গিক। নির্বাচন যখন আসে বাংলাদেশে, এমনই এক বাস্তবতা, এখানে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হোক, আপনি তার কার্যক্রম স্থগিত করেছেন। তো এখানে একটা বিষয় কিন্তু পরিষ্কার হওয়া আসলে উচিত ছিল, রাজ্জাকি ভাই যেটা বলেছেন যে হয় আওয়ামী লীগকে স্থগিত থাকবে কেন, ফয়সালা করেন, নিষিদ্ধ করেন, হয় নিষিদ্ধ করে দেন, অথবা যদি তারা সিদ্ধই থাকে তাদেরকে মাঠে কাজ করতে দেন। আবার প্র্যাকটিক্যাল অবস্থাটা কি, শেখ হাসিনা নেই বা ওবায়দুল কাদের নেই বা মোমেন সাহেব নেই, তারা এখন দেশেও নেই। মোমেন সাহেব তো শুধু কথা বদলাচ্ছেন না, চেহারাও বদলে ফেলেছেন। এটা রাজনীতিবিদদের ইঙ্গিত দিচ্ছিলেন রাজ্জাকি ভাই কথা, যে জাতীয় পার্টির পেছনে আবার আওয়ামী লীগের কোনো শক্তি আছে কিনা প্রশ্ন প্রাসঙ্গিক। আবার ভারতও তো প্রাসঙ্গিক। ভারতের দুটা বিষয় এখানে দেখেন উল্লেখ না করলেই নয়, একদম কাছাকাছি বিষয়।
জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান তিনি ভারত সফর করে আসার পর ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে এই বিষয়ে বক্তব্য কই, তিনি বলছিলেন যে ভারতের অনুমতি না পাওয়া পর্যন্ত তিনি এই বিষয়ে কথা বলতে পারবেন না। কাছাকাছি একটা ঘটনা ঘটেছে জামাতে ইসলামের আমিনের সাথে, ওনার সাথে ভারতের কর্তৃপক্ষীয় কথা হয়েছে, তারা বলেছিল এই কথাবার্তা যেন গোপন রাখা হয়। তো তিনি আবার সাহসের সাথে বলে ফেলেছেন যে না, আমি আর গোপন রাখলাম না, দীর্ঘদিন প্রকাশ করে কয়েক ফেললাম। মাস পরে তিনি বলে তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? যে ভারত একটা ফ্যাক্টর, তারা শুধু কথাই বলে না, কথা গোপন রাখার বিষয় একটা আরোপ রাখতে করে বলে, আবার কেউ কেউ গোপন রাখে, কেউ কেউ ঘোষণা দিয়ে গোপন প্রকাশ রাখে, করে দেন, কেউ কেউ প্রকাশ করে দেয়। এই তো হচ্ছে তফাৎটা। তো এরকম একটা অবস্থায় নির্বাচন, আবার ভারত তার দেশের কূটনীতিকদেরকে বা তাদের পরিবার পরিজনকে এখান থেকে সরিয়ে নিতে বলছে। সেটা কি কোনো নিরাপত্তার ভয়ে নাকি কূটনৈতিক কোনো অন্য কোনো কৌশল কিনা আমরা সেদিকে খেয়ালও করছি না। নিজেরা নিজেরা কিন্তু হাড্ডি হাড্ডি মারামারি করছি, বলছি হাড্ডাহাড্ডি লড়াই। এগুলো করতে গিয়ে আমাদের কিন্তু ভাববার বিষয় আছে যে তারা কোথায় ছিলেন, এই পরিস্থিতিতে কিভাবে এলেন। এই পরিস্থিতিতে যদি পা পিছতে যায় তাহলে তাদের আবার কি পরিণতি ভোগ করতে হতে পারে, এটা আমরা হয়তো বা সতর্ক করতে পারি, উচ্চারণ করতে পারি, ভূমিকা রাখতে পারি না এই টেবিল থেকে, কিন্তু মনে করিয়ে দিতে পারি। সেই ক্ষেত্রে তারাই হয়তো নির্ধারণ করবেন তাদের আগামী দিনের পথরেখাটা কোন দিকে হবে।